আইরাত এভাবে না বলে কই রাত বিরাতে উধাও। মেয়ের চিন্তায় চিন্তায় অনামিকা এখন তার মাথায় আইস ব্যাগ রেখে দিয়েছে। দিয়া তার পাশে বসে এটা ওটা বলে বুঝাচ্ছে। সাবিলা মুখটা বিষ বানিয়ে রেখে দিয়েছে। তৌফিক আর নিলয় বারবার পুলিশে কল দিচ্ছে। আইরাতের যারা যারা পরিচিত বা যারা আইরাতকে চিনে তাদের সবার কাছে ফোন করে জিজ্ঞেস করছে। তবে কোথাও আইরাত নেই। নিলয় ফোন কান থেকে নামিয়ে বসে পড়ে। অনামিকা, কিরে কোন খোঁজ পেলি কি? নিলয়, নাম আমি সবাইকেই জিজ্ঞেস করলাম কিন্তু কেউ কিছুই জানে না। অনামিকা, কোথায় গেল মেয়েটা? আইরাত কখনোই এমন করে না। যেখানেই যাক না কেন আমাকে বলে যায়। সাবিলা, মেয়ে তলে তলে কিছু করে রেখেছে কিনা গিয়ে দেখো। নিলয়, আহা মা চুপ করবে তুমি। সাবিলা, কত করে বললাম নিলয়ের সাথে বিয়েটা দিয়ে দাও। নিলয়, বিয়ের সময় হলে তখন করা যাবে, এখন আইরাতকে কিভাবে খুঁজে বের করা যায় তাই ভাবো। তৌফিক, এভাবে বসে থাকলে আর হবে না। পুলিশের কাছে যেতেই হবে। তখনই অবনী আসে। এসেই দেখে সবার মুখে 12টা বেজে আছে। অবনী, কি হলো? আইরাতকে খুঁজে পেলে? তৌফিক, না রে, ওর ফোনটাও বাসায়। কেউ কিছুই জানে না। অবনী, দেখ 24 ঘন্টা অবধি অপেক্ষা করা সম্ভব না। যাই করবি প্লিজ তাড়াতাড়ি কর। তৌফিক, চল পুলিশ স্টেশনে যাব। অবনী, দিয়া, তুই আন্টির কাছেই বস। আন্টি চিন্তা করবেন না, আইরাত এসে পড়বে দ্রুতই। এই বলেই অবনী, তৌফিক আর নিলয় পুলিশ স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আব্রাহাম আইরাত এখনো গাড়িতেই। আইরাত কমপক্ষে 7-8 বার জিজ্ঞেস করেছে যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আব্রাহাম তার কথার প্যাচে কেটে দিয়েছে। গাড়ির উইন্ড দিয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে আসছিল আইরাত। এই জায়গাগুলো সে একদম চিনে না। না জানে কোথায় নিয়ে যাচ্ছে আব্রাহাম তাকে। তারও প্রায় ঘন্টা খানেক পর গাড়ি থেমে যায়। একজন গার্ড এসে আইরাতের পাশের দরজা খুলে দেয়। আইরাত নেমে পড়ে আশেপাশে দেখতে লাগে। এটা কি কোন পার্টি নাকি টুরিস্ট স্পট সে বুঝে না। সামনে তাকিয়ে দেখে বেশ জাঁকজমকপূর্ণ একটা হাউজ। বেশ সুউচ্চ। তার সামনেই কার্পেট বিছানো, তা পেরিয়েই ভেতরে যেতে হবে। আইরাত এগুলোই দেখছিল, তখনই আব্রাহাম পাশে তার এসে দাঁড়ায়। আব্রাহাম, এসো। এই বলেই আব্রাহাম আইরাতের হাত ধরে ভেতরে নিয়ে যেতে লাগে। সবাই দু সাইডে দাঁড়িয়ে আছে আর তার মাঝখান দিয়ে আব্রাহাম এবং আইরাত আসছে। ভেতরে চলে যেতেই আরেক দফা চমক খায় আইরাত। বাইরের থেকে ভেতরে একদমই আলাদা। বেশ বড় সড়ো হাউজ। ওপরে কতগুলো ঝাড়বাতি রয়েছে। আশেপাশে অনেক মানুষের আনাগোনা। সবকিছুতে কেমন এক শৌখিনতার ছোঁয়া। বেশ অনেকগুলো মানুষ আসে, তারা আব্রাহামের সাথে কুশল বিনিময় করতে লাগে। তারপর আব্রাহাম গিয়ে একটা আলিশান টেবিলে বসে পড়ে। নিজের পাশে আইরাতকেও বসিয়ে দেয়। আশেপাশে ডিসের অভাব নেই। তার ঠিক মাঝখানে দুটো মোমবাতির স্যাম্প রাখা আছে। আইরাত শুধু সব তাকিয়ে তাকিয়ে দেখছে। আইরাত, এটা কোন জায়গা? আব্রাহাম, ইট শয়ে পার্টি বেইব। আইরাত, কিন্তু আমরা এখানে কেন? আব্রাহাম, বিকজ উই আর স্পেশালি ইনভাইটেড। আইরাত, হুমম। একজন ওয়েটার এসে তাদের সামনে খাবার রেখে দেয়। তবে সেই সব কিছু বাদ দিয়ে আব্রাহাম চকোলেট আইসক্রিম আনতে বলে। আইরাত খেয়াল করে দেখে যে এখানে নানা বয়সের মানুষই রয়েছে। আর মেয়েদের কথা না হয় বাদই রইল। সব কটা ওয়েস্টার্ন ড্রেস আপ। কোথাও কাপলরা বসে আড্ডা দিচ্ছে, আবার কেউ যথেষ্ট বিনয়নের সাথেই বসে আছে। হঠাৎ এভাবে থাকতে থাকতে আইরাত জিজ্ঞেস করে বসে, আইরাত, আচ্ছা আমি কবে বাসায় যাব? আব্রাহাম, যাবে না। আইরাত, কি? আব্রাহাম, কেন আমার সাথে আছো ভালো লাগে না? চুপ করে বসে থাকো, নয়তো তুমি জানো যে আমি কি কি করতে পারি। আইরাতের এখন আব্রাহামের এমন চটাং চটাং কথা শুনে রাগ লাগছে। হঠাৎ সামনে থাকা ডিসের পাশ থেকে আইরাত তার হাতে একটা ছুরি উঠিয়ে নেয়। ভেবেছে এটা দিয়েই কিছু করবে। কিন্তু কিছু বলা বা করার আগেই আব্রাহাম তার ফোনের স্ক্রিনের দিকে নজর রেখে বলে ওঠে, আব্রাহাম, যেভাবে চাকুটা হাতে নিয়েছো ঠিক সেভাবেই সুন্দর করে আগের জায়গায় রেখে দাও। আইরাত কিছুটা ঢিল দিয়েই চাকুটা আবার রেখে দেয়। কি যে করবে। তার কিছু সময় পর একজন লোক আসে।
স্যুট বুট পরা, তবে দেখতে কিছুটা অদ্ভুত রকমের। এসে আব্রাহামের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই বসে পড়ে। লোকটি আব্রাহামের উদ্দেশ্যে কিছু বলতে যাবে তার আগেই আব্রাহাম তার রিভলভার বের করে টেবিলের ওপর রেখে দেয়। রিভলভার দেখা মাত্রই সেই লোকটি উঠে চলে যায়। সব যেন আইরাতের মাথার ওপর দিয়ে গেল। পরক্ষণেই ওয়েটার এসে আইসক্রিম দিয়ে যায়। আব্রাহাম, বেবি গার্ল, আইসক্রিম নাও। আইরাত, আচ্ছা আপনি কি নর্মাল ভাবে কথা বলতে পারেন না? আব্রাহাম, হোয়াট? আইরাত, মানে আপনি যে এখন ওই লোকটার সাথে কথা বলবেন না তা তো মুখেও বলা যেত, তাই না? এভাবে গান বের করার কি আছে? আব্রাহাম, তা তোমার বুঝে আসবে না। আব্রাহাম আইরাতের চেয়ারটা ধরে টান দিয়ে নিজের কাছে এনে পড়ে। আইসক্রিম সামনে নিয়ে বসে আছে আইরাত। তখনই হঠাৎ আব্রাহাম বলে ওঠে, আব্রাহাম, বেবি গার্ল, আমি আইসক্রিম খাবো। আইরাত, হ্যাঁ তো খান না। আব্রাহাম এবার কোন কথা না বলে আইরাতের গলার পাশে হাত দিয়ে তার চুলগুলো সরিয়ে আরেক পাশে দিয়ে দেয়। তারপর আইসক্রিমের গ্লাস থেকে বেশ খানিক আইসক্রিম নিয়ে সোজা আইরাতের গলার উপরের অংশে লাগিয়ে দেয়। আইরাত তো অবাক হয়ে তাকায়। কিছু বলা বা বুঝে ওঠার আগেই আব্রাহাম সোজা আইসক্রিম লাগানো জায়গা টুকুতে অর্থাৎ আইরাতের গলায় মুখ ডুবিয়ে দেয়। আইরাতের মুখে তালা লেগে যায় অটোমেটিক। কয়েক মিনিট পর আব্রাহাম নিজেই উঠে আসে। আইরাত খেয়াল করে তার ন্যাকে আইসক্রিম টুকু নেই। বুঝলো আব্রাহাম খেয়ে ফেলেছে। আইরাত, এটা কি ছিল? আব্রাহাম, কি আবার আমি আইসক্রিম খেলাম? আইরাত, এভাবে কে আইসক্রিম খায়? আব্রাহাম, আমি খাই। আইরাত তার আশেপাশে তাকিয়ে দেখে যে যার মতো ব্যস্ত। কেউ দেখেনি, তা দেখে আইরাত একটু দম ছাড়ে। লাজ লজ্জা কিচ্ছুই নেই এর। কিভাবে আইসক্রিম নিয়ে, ধুর ছাই। আইরাত এগুলোই মনে মনে বলছিল। চকোলেট আইসক্রিম, তাই তার প্রতি লোভ সামলাতে না পেরে আইরাত কিছুটা খেয়ে নেয়। তারপর চলে যায় আরো বেশ খানিক সময়। একটা সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। আইরাত বুঝলো এখানে আব্রাহাম ভিপি আর তাকে সবাই আব্রাহামের গার্লফ্রেন্ড ভেবে রেখেছে। এটা ভাবতেই যেন আইরাতের বিরক্তি লাগছে। আইরাত টেবিলে একাই বসে ছিল আর আব্রাহাম হাতে একটা ওয়াইনের গ্লাস নিয়ে কিছুটা দূরে কিছু মানুষের সাথে কথা বলছিল। থেকে আইরাতের দিকে তাকাচ্ছে। তখনই একজন গার্ড এসে আব্রাহামের পাশে কিছুটা ফিসফিসিয়ে বলে আবার দ্রুত চলে যায়। আব্রাহাম, এক্সকিউজ মি, বলে লোকগুলোর কাছ থেকে এসে পড়ে। আইরাতের কাছে গিয়ে তার পেছনের দিক থেকে ঝুঁকে পড়ে আইরাতের কানের পাশে গিয়ে বলে, আব্রাহাম, জান পাখি, তুমি এখানে বসো, ওকে, আমি একটু আসছি। আইরাত আব্রাহামের দিকে তাকায় আর আব্রাহাম আইরাতের মাথার পাশে একটা চুমু দিয়ে এসে পড়ে। আব্রাহামের যাওয়ার প্রায় বেশ সময় পার হয়ে যায়, তবুও সে আসে না। তা দেখে আইরাত আশেপাশে তাকাতাকি করতে লাগে। তার চোখে আব্রাহাম তো না, তবে কিছু পুলিশ অফিসারকে পড়ে। এরা হয়তো এখানেই থাকে সবসময় সেফটির জন্য। আইরাতের মাথায় একটা বুদ্ধি আসে, সে উঠে পড়ে বাইরে চলে আসে। বাইরে আসতেই দেখে একটা বিশাল করিডোর। সেখানে ভেতরের তুলনায় মানুষ খুব কম। আইরাতের পরনের জামাটা বেশ লং, তাই সে দুপাশে হাত দিয়ে কিছুটা উঁচু করে ধরে তারপর চলছে। আইরাত খুব দ্রুতভাবে চলছে, কারণ যদি আব্রাহাম দেখে ফেলে তাকে তাহলে আরেক বিপদ। বলতে গেলে আইরাত এক প্রকার ছুটছে। কিছু দূর যেতেই আইরাতের চোখে পড়ে যে দুজন অফিসার করিডোরের একপাশে দাঁড়িয়ে আছে। আইরাতের মনে যেন কিছুটা আলোর আশা ফুটে। আইরাত, এক্সকিউজ মি অফিসার্স। অফিসার, ইয়েস মা এম। আইরাত আর কিছু বলতে যাবে তার আগেই গার্ডগুলো সামনে তাকিয়ে হ্যালো স্যার বলেই সোজা চলে যায়। আইরাত কিছু না বুঝে পেছনের দিকে তাকায়, দেখে আব্রাহাম দাঁড়িয়ে আছে আর তার হাতে একটা অ্যালকোহলের বোতল। একদম গরম কড়াইয়ে পানির ছিটা দিলে যেমন ছাদ করে ওঠে, এই মুহূর্তে আব্রাহামকে দেখেও আইরাতের বুক ঠিক তেমন ভাবেই ছাদ করে ওঠে। আব্রাহাম এক চুমুক অ্যালকোহল মুখে দিয়ে বোতলটা পাশেই ছুঁড়ে ফেলে দেয়, ভেঙে যায় তা। আইরাতের দিকে এক পা করে এগোতে লাগে। আইরাতের তো আগেই কাদো কাদো দশা হয়ে গেছে। আব্রাহাম, পালাতে চাইছো আমার কাছ থেকে? একদম নরম সুরে। আইরাত, আব্রাহাম, বলো, জোরে ধমক দিয়ে। আব্রাহামের জোরে ধমক দেওয়াতে আইরাত চমকে যায়। আব্রাহাম,
লাভ নেই যান। এখানে যে এতগুলো মানুষ দেখছো না, এরা সবাই আমার কথায় চলছে। সবই আমার আয়ত্তে। সে কোন পুলিশ অফিসারই হোক না কেন। সো এখান থেকে যাওয়ার বা আমার থেকে পালানোর কোন স্কোপই নেই। যতই ট্রাই করো না কেন তা ব্যর্থ। তো এই সব আজাইরা প্ল্যান বাদ দিয়ে চুপচাপ আমার সাথে চলো। আয়রা তার একটা কথাও বলে না, কেননা সে জানে এখন কিছু বললে তার কপালে শনি লাগিয়ে দিবে এই ছেলে। আব্রাহাম সেখান থেকে এসে পড়ে। অতঃপর রাতে তারা সেই পার্টি থেকে বের হয়ে এসে পড়ে। তৌফিক, অফিসার, একটা মিসিং ক্যাশ ফাইল করতে হবে। অফিসার, জি, সব ডিটেইলস বলুন। আবনি, মেয়ের নাম আইরাত। ভার্সিটি পড়ে, যদিও আগে রিপোর্টিং এ কাজ করত। তাকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। নিলয়, সকালে যখন আইরাতের মা অর্থাৎ আমার মামি রুমে যায় তখন একটা লেটার পায় আর জানালার কাচ ভাঙা পায়। নিলয় লেটারটা অফিসারের দিকে এগিয়ে দেয়। অফিসার পুরো লেটারটা পড়ে হেসে দেয়। কিন্তু অফিসারের এই হাসিতে তৌফিক, অবনী, নিলয় সবারই মেজাজ চটে যাচ্ছে। অফিসার, জি দেখুন, আপনারা অযথা এখানে এসেছেন। এই চিঠিটা দেখেই তো বোঝা যায় যে মেয়ে তার প্রেমিকের হাত ধরে পালিয়েছে। অবনী, জি না, আইরাতকে হাড়ে হাড়ে চিনি। ও এই স্পে নেই। ও প্রেম করার মতো মেয়ে না, আর ও রিলেশন করবে আমরা কেউ জানবো না, এমনটা হতেই পারে না। এটা কিডন্যাপিং ক্যাশ, আর যে কিডন্যাপ করেছে সেই হয়তো এটা লিখেছে। অফিসার, আপনারা এত শিওর কিভাবে হলেন? নিলয়, এটা তো বোঝা যায়। রাত বিরাতে এভাবে একটা মেয়ে উধাও। প্লিজ খুঁজুন ওকে। অফিসার, আপনারা কে হন উনার? তৌফিক, আমি আর অবনী আইরাতের ফ্রেন্ড। নিলয়, আর আমি ওর কাজিন হই। অফিসার, মেয়ে মিসিং একদিন হয়েছে? নিলয়, না, আর আমরা সব জায়গায় খুঁজেছি, সব ট্রাইই করেছে কিন্তু পাইনি। অবশেষে উপায় না পেয়ে এখানে এসেছি। অবনী, এবার আইরাতকে খোঁজার দায়িত্ব আপনাদের, বুঝেছেন? কিছুটা রেগে, অফিসার, এখানে সাইন করে দিন। আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করব উনাকে খোঁজার। তৌফিক ফাইলে সাইন করে দেয়। তারপর চলে আসে। বাসায় এসে অনামিকাকে অনেক বোঝায়। অনামিকা তো প্রায় কেঁদেই দিয়েছেন মেয়ের চিন্তায়। অবনী, দিয়া সবাই মিলে অনেক বুঝায়। সেদিন রাতে অবনী, সাবিলা আর নিলয় অনামিকার সাথেই রাতে থেকে যায়। অন্যদিকে আব্রাহাম আইরাতকে নিয়ে সেখান থেকে এসে পড়েছে। গাড়িতে আইরাত একদম মন মরা হয়ে বসেছিল। আব্রাহামের গেস্ট হাউজে চলে যায়। দেখতে দেখতেই বেশ রাত হয়ে যায়। আইরাত আব্রাহামকে কিছু না বলেই রুমে চলে গিয়েছে। বেশ অনেকক্ষণ সময় হলো, বের হবার নাম নেই। আব্রাহাম আইরাতের রুমে যায়, গিয়ে দেখে আইরাত জানালার কাছে হাত পা গুজে দিয়ে বসে আছে। দরজা খোলার শব্দ পেয়ে মাথা ঘুরিয়ে দেখে আব্রাহাম এসেছে। আব্রাহাম, তুমি এখনো ফ্রেশ হওনি? কাবার্ডে কাপড় আছে, চেঞ্জ করে এসো। আর হ্যাঁ শুনো, আমি কিছু কাজে বাইরে যাচ্ছি, ফিরতে একটু দেরি হতে পারে। ততক্ষণ এখানেই থাকবে তুমি। সব দিকেই আমার গার্ড রয়েছে। আব্রাহাম আইরাতের সামনে বসে পড়ে আইরাতের বাহু ধরে নিজের দিকে টান দেয়। আইরাত তার কাছে এসে পড়ে আব্রাহাম আইরাতের চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আব্রাহাম, আমি যাচ্ছি, তবে তুমি এখান থেকে যাবে না। ভুলেও এখান থেকে পালানোর চেষ্টা করো না ওকে। হঠাৎ আব্রাহামের চোখ যায় আইরাতের ঠোঁটজোড়ার দিকে। ক্রমশ সে আইরাতের ঠোঁটের দিকে এগোতে লাগে। আইরাত তা বুঝতে পারে ঠিকই, তবে নড়তে পারছে না, কেননা আব্রাহাম তার হাত দিয়ে আইরাতের মুখটা ধরে রেখেছে। আব্রাহাম এগোতে এগোতে বেশ কাছে এসে পড়ে আইরাতের। যেই না ঠোঁটের কাছে আসবে তখনই আইরাত ঝট করে ঘাড় ঘুরিয়ে ফেলে। তা দেখে আব্রাহাম মুচকি হাসে। আইরাতের গালে জোরে চুমু দিয়ে দেয়। আব্রাহাম, আমি আসি। এই বলেই আব্রাহাম রুম থেকে বাইরে বের হতে যাবে, তবে আবার দরজাতে থেমে যায়। আব্রাহাম, জান পাখি। আইরাত তার দিকে তাকায়। আব্রাহাম, ভুল করেও এখান থেকে পালাতে যেও না কিন্তু। আব্রাহাম চলে আসে। আর আইরাত বিছানার ওপর বসে পড়ে। ভালো লাগছে না কিছুতেই। একজন মেয়ে স্টাফ এসে আইরাতের রুমে চেক করে যায় যে তার কিছু লাগবে কিনা। আইরাত মানা করে দেয়। উঠে গিয়ে বড় থাই গ্লাসটা সরিয়ে দেয়। এখান থেকে রাতের বেলা বাইরের দৃশ্যটা অদ্ভুত রকমের সুন্দর দেখতে। সুউচ্চ দালানকোঠাগুলো দেখা যাচ্ছে।
তাতে হরেক রকমের লাইটগুলো দূর থেকে মুক্তোর ন্যায় জ্বলজ্বল করছে। বেশ আওয়াজ পেয়ে ওপরের রুম থেকে আইরাত নিচে তাকায়। দেখে আব্রাহাম তার প্যান্টের পেছনে রিভলভার নিয়ে সিঁড়ি বেয়ে বাইরে বের হচ্ছে। গার্ডরা মেইন গেট খুলে দিলে গাড়িতে ওঠে সে গেস্ট হাউস থেকে বের হয়ে পড়ে। আইরাত, আল্লাহ জানেন আবার কার জীবন নিতে যাচ্ছে এই ছেলে। আইরাত ভেতরে এসে পড়ে। তারপর প্রায় 1.5 ঘন্টা মতো সময় চলে যায়। তবে রুমে বসে বসে তো আর ভালো লাগছে না। যাই হোক, এখান থেকে যেতে হবে, দূরে যেতে হবে এই জায়গা থেকে, নয়তো দম বন্ধ হয়ে এখানেই মরে যাবে সে। আইরাত খুব কষ্টে কিছু সাহস জুগিয়ে নেয়। তারপর রুমের দরজা খুলে বাইরে বের হয়ে পড়ে। রুমের বাইরে বের হয়েই নিজের চারিদিকে ভালোভাবে লক্ষ্য করে নেয়। খুব লুকিয়ে চুরিয়ে বাড়ির বাইরে পা রাখতে হবে। কোন স্টাফ বা কোন গার্ডের নজরে যদি একবার পড়ে যায় তাহলে সব ভেস্তে যাবে। আইরাত খুব সাবধানে গেস্ট হাউজের হলরুমে এসে পড়ে। আরো কয়েক কদম সামনে এগোতেই দুজন গার্ডকে আসতে দেখে দ্রুত একটা দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। গার্ডগুলো চলে গেলে আইরাত আবার বাইরে বের হয়। কোন রকমে হলরুমটা পেরিয়ে যেই না বাইরে আসতে নিবে তখনই গার্ডদের মুখে শুনতে পায় যে আব্রাহামের এসে পড়ার সময় হয়ে গেছে। এটা শুনেই তো আইরাতের ধুকপুকানি শুরু হয়ে গেছে। ব্যাপারটা কিছুটা এমন যে একটা রাজপ্রাসাদে একজন মেয়েকে আটকিয়ে রেখেছে এক রাগী ভূত। আব্রাহাম ভূত দেখলেই বা ধরে ফেললেই ঘাড় মটকে দিবে। এই গেস্ট হাউজে আইরাত 2 দিন এসেছে। একদিন আব্রাহাম ডেকেছিল আর এখন আব্রাহাম সোজা তুলে নিয়ে এসেছে। কখনোই এই পুরো গেস্ট হাউসটা ঘুরে দেখা হয়নি তার। আর বাইরে থেকেই দেখে বোঝা যায় যে এটা অনেক বড় সড়ো একটা প্লেস। আইরাত, যা করার সব আব্রাহাম আসার আগেই করতে হবে। কারণ ও একবার এসে পড়লে আমার আর জীবনে এখান থেকে বের হওয়া হবে না। দ্রুত বের হতে হবে। কিন্তু বাইরে যাওয়ার মেইন গেট কোনটা? যে গেটটা দিয়ে আব্রাহাম বাইরে গিয়েছে তা দিয়ে এখন আমার বাইরে যাওয়া অসম্ভব প্রায়। কারণ কমপক্ষে 10 জন গার্ড সেখানে পাহারায় আছে। আর আব্রাহামের পারমিশন ছাড়া আমার বাইরে যাওয়া তো দূর, কোন গার্ড আমার সাথে কথাও বলবে না। কি যে করি আমি। আইরাত একরাশ দুঃখ আর রাগ নিয়ে সামনে এগোচ্ছে, হাঁটতে হাঁটতে কিছুটা দূরে এসে পড়ে। আইরাত বুঝতে পারছে না যে আসলে কোন দিকে যাবে। এ যেন এক ভুলভুলাইয়া, একদিক যেতে আরেক দিক চলে যায়। এখন আইরাত যেখানে আছে সেখানে ল্যাম্পপোস্টের মতো 2-3টা বড় বাতি আছে। তবে বেশ অন্ধকারও বটে। মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা আর দুপাশে বড় বড় গাছ। গাছগুলোকে ছাঁটাই বাটাই করে সুন্দর আকৃতি দেওয়া হয়েছে। আইরাত, আর কত হাঁটবো আমি? বাপরে বাপ, এত বড় বাড়ি কার হয়? এই যে হাঁটছি, কখন বাইরের রাস্তা পাবো আমি, কখন বাইরে যাব? বেশ সময় হয়ে গেছে। আব্রাহাম আবার এসে পড়ে নিত। আমাকে যেতে হবে। আনমনে এগুলো বলে আইরাত আবার পা বাড়ায় সামনে। এভাবে যেতে যেতে এক সময় হুট করেই চারিপাশে অন্ধকার নেমে আসে। ধূপ করে সবদিকে কালো হয়ে যায়। আইরাত শুকনো ঢোক গিলে, কারণ অন্ধকার তার সহ্য হয় না। পরমুহূর্তেই আবার একপাশে কিছু সাদা বাতি জ্বলে ওঠে, আরেক পাশে থাকা আর্টিফিশিয়াল মশালে আগুন জ্বলে ওঠে। তাতে আলো আধারে বেশ মুগ্ধকর লাগছে। তবে আইরাত কেন যেন থেমে পড়ে। গা কেমন ছমছম করে ওঠে। মনে হচ্ছে আইরাতকে কেউ ফলো করছে, কেউ তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। কেমন এক ভয় কাজ করছে। আইরাত আর দাঁড়িয়ে থাকতে না পেরে ফট করে নিজের পেছনে ঘুরে তাকায়। তাকাতেই কারো বুকের সাথে ধাক্কা খায়। দেখে স্বয়ং আব্রাহাম দাঁড়িয়ে আছে। সোজা কথা, ভয় আইরাতের শরীরের শিরদাঁড়া সব দাঁড়িয়ে পড়েছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে আইরাতের সব উপস্থিত বুদ্ধি লোপ পেয়েছে। আব্রাহাম ভাবলেশীন ভাবে এক ভ্রু উঁচু করে তার দিকেই তাকিয়ে আছে। আব্রাহাম, আর ইউ লস্ট বেবি গার্ল? আইরাত কিছু বলবে তার আগেই আব্রাহাম আইরাতের কোমরে ধরে এক টান দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে। তার ঘাড়ের এক সাইডে নিজের আঙুল দিয়ে প্রেস করে, সাথে সাথে আইরাত জ্ঞান হারিয়ে ফেলে আব্রাহামের বুকেই পড়ে থাকে। আব্রাহাম আইরাতকে নিজের মাথায় কারো নরম স্পর্শ পেয়ে জেগে ওঠে আইরাত। মিটমিট করে নিজের চোখের পাতা মেলে দেখে আব্রাহাম তার পাশেই বসে আছে আর মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। ধরফরিয়ে উঠে বসে পড়ে সে। নিজের চতুর্পাশে চোখ বুলিয়ে দেখে এটা আগের রুমটাই।
তার মানে আইরাত পালাতে পারেনি, আব্রাহাম তাকে ধরে আবার এখানে নিয়ে এসেছে। আব্রাহাম, কেন বাইরে গিয়েছিলে? আইরাত। আব্রাহাম এবার রাগে গর্জে ওঠে। আব্রাহাম, আইরাত কেন বাইরে গিয়েছিলে? কিছু জিজ্ঞেস করছি আমি তোমায়। আইরাত, আমি আসলে। আব্রাহাম এবার তেড়ে এসে আইরাতের বাহু চেপে ধরে। আব্রাহাম, তোকে বারবার না করেছি যে এখান থেকে এক পা বাইরে বের করবি না আমি না আসা অবধি। তাও তুই বাইরে গিয়েছিস। আইরাত, আব্রাহাম আমার লাগছে। আব্রাহাম এবার আইরাতের মুখ চেপে ধরে। আব্রাহাম, লাগুক, আমারও লাগে এই যে এখানে, বুকের পাশে হাত দিয়ে। তুই কেন বুঝিস না যে কতটা ভালোবাসি আমি তোকে? আরে এত ভালো হয়তো আমি নিজেকেও বাসি না। আমার পুরো জীবন তুই, আমার সব তুই আর একমাত্র তুই। তুই জানিস না, তোর বিন্দুমাত্র ধারণাও নেই যে আমি তোকে ছাড়া কিভাবে বাঁচব। আরে আমি ভালোবাসি তোকে। মানলাম খুন খারাপা করি, শত শত ঝামেলার সাথে জুড়ে আছি, কিন্তু তোকে কি আমি কম ভালোবাসি? আমাকে দেখে কি কোন সারাচ্ছাপ রোমিও লাগে তোর? যে প্রেম করলাম মেয়ে না বলল বা ছ্যাঁকা দিয়ে চলে গেল আর আমি হাতে হাতে রেখে বসে থাকলাম। শুনে রাখো, আইরাতকে আরো জোরে চেপে ধরে, যেটা আমার সেটা আমারই, বুঝতে পেরেছিস তুই? আমার জিনিস কিভাবে আদায় করে নিতে হয় তা আমি বেশ ভালো করেই জানি। আই এম দ্য মোস্ট জেলাস পার্সন ইন দি ওয়ার্ল্ড, যেটা আমার সেটা আমারই। পালাবি না তুই, আইরাত, তুই পালাবি তাই না আমার কাছ থেকে? ওকে ফাইন, যা পালা। আমিও দেখব কিভাবে পালাস। আব্রাহাম আইরাতকে ছেড়ে দেয়। আর আইরাত চুপ করে বসে বসে নিজের চোখের পানি ফেলছে। আব্রাহামের এত রাগ লাগছে, মন চাইছে কতগুলো খুন করে ফেলুক এখনই। আইরাত হাঁটতে হাঁটতে অলমোস্ট বাড়ির পেছনের গেইটের কাছে চলে গয়েছিল। বেশি না, আর যদি 5 মিনিট দেরি করে আসতো আব্রাহাম তাহলে আইরাত উড়াল দিত। আইরাতের হলরুম থেকে বাইরে বের হওয়ার পরপরই আব্রাহাম এসে পড়ে। এসেই সোজা আইরাতের রুমে গিয়েছে, তবে সে সেখানে ছিল না। ওয়াশরুম, করিডোর, বাকি রুমগুলোতেও আইরাতকে খোঁজা শেষ, তবে সে কোথাও ছিল না। আইরাতকে না পেয়ে আব্রাহামের তো মাথায় রক্ত চড়ে বসেছিল। যেই না রুম থেকে বের হয়ে আসতে ধরবে তখনই তার চোখ আটকে যায়। আব্রাহাম কয়েক কদম এগিয়ে বড় থাই গ্লাসটার কাছে চলে যায়। গ্লাসের ওপর এক হাত রেখে ভালোভাবে লক্ষ্য করতেই দেখে আইরাত বাড়ির পেছনের দিকটায় চলে গিয়েছে। পাশের বাগানের মাঝে যে সরু পথটা আছে আইরাত তা দিয়েই ছুটে ছুটে বাইরের দিকে চলে যাচ্ছে। আব্রাহাম আইরাতকে পালিয়ে যেতে দেখে বাঁকা হাসে। আর তারপরে আব্রাহাম ইচ্ছে করেই পুরো গেস্ট হাউজের লাইট অফ করে দেয়। আব্রাহাম জানে যে আইরাত অন্ধকারে ভয় পায়, তাই বাইরের লাইট গুলো অন করে দেয়। দ্রুত রুম থেকে বের হয়ে বাইরে চলে যায়। আর একদম নিঃশব্দে যায়। অতঃপর আইরাতকে আবার তুলে নিয়ে আসা। আইরাতকে রুমে রেখেই আব্রাহাম নিচে চলে যায়। আইরাত তো ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আব্রাহামকে ভীষণভাবে রেগে নিচে যেতে দেখে। তার কয়েক মিনিট পরেই ভারী কিছু ভাঙার বিকট শব্দ কানে আসে। আইরাত মাথা তুলে বাইরের দিকে তাকায়। পরপরই আবার জোরে শব্দ হয়। আইরাত এবার বিছানা ছেড়ে নেমে বাইরে যায়। যেতেই দেখে আব্রাহাম একের পর এক জিনিসপত্র ভেঙে চুরমার করছে। আর সব গার্ডরা সামনে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম, বসিয়ে বসিয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে কাদেরকে পালছি? আইরাত এখান থেকে বের হলো কি করে? এতগুলো স্টাফ বাসায় থাকতে, এতগুলো গার্ড থাকতে আইরাত বাইরে পা কিভাবে রাখলো? জোর চিল্লিয়ে এই কথা বলেই আব্রাহাম তার সামনে থাকা এক বড় কাচের টেবিলে দেয় এক লাথি মেরে। ভেঙে খানখান হয়ে যায় মুহূর্তেই। আইরাত ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। জ্যাকেটের হাতা ফোল্ড করতে করতে একটা ফ্লাওয়ার ব্যাসের দিকে এগিয়ে যায়, তারপর তা হাতে তুলে নিয়ে সজোরে বড় গ্লাসে ছুঁড়ে মারে। কানের পর্দা ফাটার মতো শব্দ করে, কাঁচ ভেঙে ঝোড়ো ঝোড়ো করে নিচে নেমে আসে। পুরো বাড়ি নীরবতায় ভরা, তাতে শুধু আব্রাহামের ভাঙচুরের আওয়াজ স্পষ্ট। আব্রাহাম এবার রিভলভারে বুলেট লোড করতে করতে কঠোরভাবে বলে ওঠে, আব্রাহাম, এবার কেউ চুপ করে থাকলে তারপর তার মাথা হবে আর আমার রিভলভার। আব্রাহামের এই কথা বলার সাথে সাথেই একজন গার্ড তড়িঘড়ি করে বলে ওঠে, গার্ড স্যার, আমরা কিছুই জানি না। আপনার কথা মতো আমরা সবাই বাইরেই ছিলাম। সব স্টাফরা বাইরে ছিল। পুরো হলরুমেই ছিল।
কিন্তু আমরা ভেবেছিলাম যে ম্যাম তো হাউজের পেছনের রাস্তা চিনে না, তাই পেছনের দিকটার থেকে আমরা সামনে দিকটায় নজর দিয়েছিলাম বেশি। জানি না কখন ম্যাম সবার চোখ ফাঁকি দিয়ে বাইরে চলে যায়। সরি স্যার, লাস্ট একটা সুযোগ দিন। আর এমন হবে না স্যার, প্লিজ স্যার, এইবারের মতো ক্ষমা করে দিন। আব্রাহাম সিঁড়ির দিকে তাকিয়ে দেখে আইরাত দাঁড়িয়ে আছে। আইরাতকে দেখে আব্রাহাম তার কপালের সাইডে হাত দিয়ে চেপে ধরে। অল্পের জন্য পালাতে পারেনি আজ। আব্রাহাম চলেই যেত, তবে যাবার আগে আরেকটা কাচের ডেস্কে লাথি মেরে যায়, তাও নিমিষেই ভেঙে যায়। স্টাফগুলো যেন এক একটা বুকে হাত দিয়ে রেখেছে, কেননা বারবার চমকে উঠছে। আব্রাহাম দ্রুত গিয়ে আইরাতের হাত ধরে টেনে রুমে নিয়ে চলে যায়। সব গার্ড এবং স্টাফরা পুরো হলরুমে তাকিয়ে দেখে ফ্লোর আর দেখা যাচ্ছে না, সবদিকে শুধু কাচ আর কাচ। আব্রাহামের মাথায় রক্ত চেপে বসলে যা কিছু করতে পারে, সেই তুলনায় এটা তো কিছুই না। স্টাফগুলো এগুলো পরিষ্কার করতে লাগলো, আর গার্ডরা গিয়ে আগে থেকে দ্বিগুণ হারে করা পাহারা দিতে লাগলো বাড়ির সব দিকেই। ওদিকে আব্রাহাম আইরাতকে রুমে নিয়ে এসে বিছানার ওপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। সশব্দে দরজা লাগিয়ে দেয়। আইরাত আবার কোন রকমে ওঠে বসে। আব্রাহাম আইরাতের সামনে বসে চোখ বন্ধ করে এনাফ শান্ত হয়ে বলে, আব্রাহাম, দেখো জান পাখি, আমি তোমাকে ভালোবাসি, সব থেকে বেশি তোমাকে। শুধুমাত্র তুমি আইরাতকে পাওয়ার জন্য এই আব্রাহাম সবকিছুই করতে পারে। সবকিছুর বিনিময়ে আমি তোমাকে চাই, আর তোমাকেও এই আমাকেই ভালোবাসতে হবে। ভুল করেও তুমি তোমার মন মস্তিষ্কে অন্য কারো কথা আনতে পারবে না, কখনোই না। আমাই জীবনের প্রথম এবং শেষ মেয়ে তুমি। নাই তোমার আগেই কেউ এসেছিল, আর নাই তোমার পরে কেউ আসবে। তোমার পরে আসার তো প্রশ্নই আসে না, কেননা তুমিই আছো আর তুমিই থাকবে। আর আমি তোমার লাইফে কাউকে আসতেই দিব না। মোট কথা তুই আমার, বুঝেছিস? দরকার পড়লে তোর বডিতে আমি আমার নাম লিখে দিব। আর মনে রেখো বেবিগার্ল, আমি যতটা ভালো তার থেকে দ্বিগুণ খারাপ, যার ডেমো অনেকবার তুমি পেয়েছো। তোমার লাইফে আমি ব্যতীত অন্য কোন অপশন নেই। দোষ তোমার। তুমি যদি আমাকে সোজাসাপটা মেনে নিতে, তাহলে কি তোমাকে এখানে আমার আটকিয়ে রাখতে হতো বলো? কখনোই না। তবে চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। নাই বাসায় তোমার জন্য চিন্তা করতে হবে, আর নাই তোমাকে এখান থেকে পালাতে হবে। কারণ এখন যা করার আমি করব। যাই হোক, কিভাবে তোমাকে আমার নিজের কাছে রাখতে হয় তাও আমার বেশ ভালো করেই জানা আছে। এবার আর আইরাত ঠিক থাকতে পারে না। অনেক হয়েছে, ব্যাস আর না। আইরাত এক ঝটকায় উঠে দাঁড়িয়ে পড়ে। আইরাত, আমি ভালোবাসি না আপনাকে। আইরাত এই কথা বলেই রাগে আর কান্নায় ফুঁসতে লাগে। আইরাত, আমাকে কি মানুষ বলে মনে হয় না আপনার? আপনি এখানে আমায় ধরে বেঁধে রেখেছেন কেন? শুধু আপনি আমায় ভালোবাসেন বিধায়। ঘোড়ার ডিম। আমি ভালোবাসায় বিশ্বাসী নই। আর কেন? আমি কেন? আপনি কে হন আমার? কিসের ভিত্তিতে অধিকার খাটান? আব্রাহাম, আপনি এত বড় একজন মাফিয়া। দেশ হোক বা ফরেন কান্ট্রি, আপনার নাম ডাকের অভাব নেই। যেখানে আপনার নাম শুনলে মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে, সেখানে সব ছেড়ে ছুড়ে আপনি কিনা আমার কত একটা সাধারণ মেয়ের পেছনে পড়ে আছেন। আমার থেকে লাখ গুণে ভালো মেয়ে আপনি পেয়ে যাবেন, এন্ড আপনি ডিজার্ভ করেন। আমাকেই কেন? এতদিন ভয়ে ভয়ে কিছুই বলতে পারিনি। আপনি এত রাগী কেন? আপনি দেখছেন আমার জন্য কত কিছু হচ্ছে, সব আমার জন্য বিগড়ে যাচ্ছে। আপনি কেন বুঝেন না যে আমি ভালোবাসি না আব্রাহাম? চুপ, একদম চুপ। আব্রাহাম এত জোরে চিল্লিয়ে ওঠে, যার ফলে আইরাত এবার ভয়ে ভে ভে করে কেঁদে দেয়। হাতের কাছে যা ছিল তাই নিয়ে গ্লাসে ঢিল মেরে দেয়। আরেক দফা ভাঙচুর। সব স্টাফরা এবার ওপর থেকে তোড়ফোড়ের আওয়াজ পায়। ভয়ে কেউ আর কিছু বলে না, যার যার কাজ করতে লাগে। আইরাত তার হাত দিয়ে কান চেপে রেখে দিয়েছে। আইরাত রুমের এক সাইডে চুপ করে দাঁড়িয়ে ছিল। আব্রাহাম গিয়ে আইরাতের বাহু ধরে নিজের দিকে নিয়ে আসে। আব্রাহাম, কান খুলে শুনে রাখো, এই দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও আমি তোকে আমার থেকে দূর যেতেই দিব না। আর তা তো এতক্ষণে বুঝে গেছিস, তাই না? আর রইল কথা অধিকারের, সেটা কালই বুঝতে পারবি। তোকে হার্ট করি না, করতে চাই না, কারণ আমার নিজেরই কষ্ট হয়। কিন্তু সহ্যের সীমা থাকে।
আর তোমার এখান থেকে বের হওয়ার আগে বা আবার তোমার মায়ের কাছে ফেরার আগে তুমি আমারই নাম ডাক বা আমার সম্পর্ক বহন করে তারপর এখান থেকে বের হবে, বুঝতে পেরেছো? এই বলেই আব্রাহাম আইরাতকে কিছুটা জোরেই দূরে ঠেলে দিয়ে সেখান থেকে রেগে আগুন হয়ে বের হয়ে পড়ে। তবে এতক্ষণ বুঝতে না পারলেও আইরাত এবার খেয়াল করে তার পায়ের গোড়ালির দিকে বেশ কিছুটা অংশ কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। তবে এখন সেই ক্ষতস্থান বাঁধার একদম ইচ্ছে নেই। নিজের চারিপাশে এত ভাঙচুর আর ভালো লাগছে না আইরাতের। সে গিয়ে চুপ করে বিছানাতে শুয়ে পড়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেরও খেয়াল নেই। আর ওদিকে আব্রাহাম ট্যারেসের ওপর গিয়ে সিগারেট জ্বালিয়েছে। ট্যারেসের ওপর কোন আলাদা ছাউনি নেই, পুরো খোলা আকাশটা পরিষ্কার ভাবেই দেখা যায়। মেঘের আড়ালে আড়ালে যে চাঁদটা ঢাকা পড়েছে তাও দেখা যাচ্ছে। চাঁদের আলো সব আছড়ে পড়েছে। ছাদের রেলিং ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাশেদকে ফোন লাগায়। যা বলার সব ক্লিয়ারলি বুঝিয়ে বলে রাশেদকে। কিন্তু আব্রাহামের সব কথা শুনে রাশেদ যেন বেশ অবাক। রাশেদ, স্যার আপনি কি শিওর? আব্রাহাম, ড্যাম শিওর। কথা বলে আব্রাহাম ফোন কেটে দেয়। এবার শুধু কাল কি হয় তাই দেখার পালা। পরের দিন সকালে আব্রাহাম উঠেই মর্নিং ওয়ার্কে বের হয়ে পড়ে। আইরাত যে রুমে রয়েছে কাল রাত থেকে সে ওই রুমে যায়নি। ভোরে আইরাত উঠে না তাই গিয়ে আর তার ঘুম আর ভাঙাতে চায়নি। ঘন্টা খানেক পর ওয়ার্ক শেষে বাসায় ফিরে এসে দেখে আইরাত এখনো ওঠেনি। এবারও আব্রাহাম তার রুমে যায় না। বাসার সব স্টাফ আর গার্ডদের ভালোভাবে বুঝিয়ে রেখে যায়। আইরাতকে নজরে রাখতে বলে, কখন কোথায় যায় কি করে বা কি কি লাগবে তার সবই দেখে শুনে রাখতে বলে আব্রাহাম তার অফিসে চলে যায়। অফিসে গিয়ে মিটিং ছিল তা কোন রকমে পার করে আব্রাহাম। মন যেন কিছুতেই টিকছে না। ভেবেছিল আইরাতের থেকে কিছুটা রাগ করে থাকবে সে, কিন্তু না, তা আর সম্ভব না। আইরাতের সাথে সে রাগ করে থাকতেই পারবে না। হ্যাঁ, আইরাত তার সাথে রাগ করে থাকতে পারবে, তবে আব্রাহাম পারবে না। ক্লায়েন্টগুলো চলে যায়। মিটিং এ আব্রাহাম এর সাথে অয়ন কৌশলও ছিল। সবাই চলে গেলেও তারা থেকে যায়। অয়ন, আব্রাহাম, আব্রাহাম, হুম, অয়ন, ঠিক আছিস ভাই? কি হয়েছে? আব্রাহাম, কিছু না। কৌশল, না কিছু তো হয়েছে, আজ কেমন যেন মনমরা লাগছে। আব্রাহাম, আইরাতকে আমি আমার কাছে রেখে দিয়েছি। অয়ন, কি? আব্রাহাম, হ্যাঁ, 2 দিন যাবৎ সে আমার কাছেই। কৌশল, তাহলে তো আরো খুশি থাকার কথা তোর। আব্রাহাম, ইয়াহ, ম হ্যাপি। অ্যাকচুয়ালি ম টু মাচ হ্যাপি। তবে এখন থেকে আইরাতের খুশিটাই সবার আগেই। এখন আমি বাড়ি যাব, তোরা এদিকটা সামলে নিস। অয়ন, চিন্তা করিস না, সব দেখেই রাখবো, তুই যা। আব্রাহাম, বাই। আব্রাহাম অফিস থেকে বের হয়ে পড়ে গেস্ট হাউজে চলে যায়। ইলার সাথে আব্রাহামের দেখা হয়নি, যদিও সবসময় ফোনে কথা হয়। আব্রাহাম বলেছে সে কাজের চাপে পড়েছে তাই একটু ব্যস্ত। গাড়ি এসে থামে গেস্ট হাউজের বাইরেই। আব্রাহাম নেমে ভেতরে চলে যায়। হাউজের ভেতরটা কেমন শান্ত, সবাই খুব কমই কথা বলে। সেখানে আব্রাহামের ভারী ভারী কদমে হেঁটে যাওয়ার আওয়াজ যেন কানে এসে বাজছে। আব্রাহাম গিয়ে আইরাতের রুমের বাইরে দাঁড়িয়ে পড়ে কয়েকবার টোকা দেয়, তবুও ভেতর থেকে কোন আওয়াজ আসে না। আব্রাহাম, আইরাত, সরি জান পাখি। আর চিল্লাপাল্লা করব না তোমার ওপর, কখনোই না। কি করব বলো, তুমি আমার থেকে দূরে যেতে চাইলেই আমার খুব খুব খারাপ লাগে। মনে হয় এই যেন তোমায় হারিয়ে ফেললাম। আই ডোন্ট ওয়ানা লস ইউ। এর জন্য রাগ উঠে পড়ে। বাট আই প্রমিস আর কখনোই রাগারাগি করব না। আর তুমি যেন আমার থেকে দূরে না যেতে পারো সেই ব্যবস্থাও করব। দরজা খোল, বেবি গার্ল। আব্রাহাম, বেবি গার্ল, প্লিজ ওপেন দি ডোর। আব্রাহাম, বেবি গার্ল, দরজা খোল প্লিজ। জান পাখি এভাবে আর থেকো না, দরজাটা তো খোলো। বেবি গার্ল। আব্রাহামের এত ডাকার পরও আইরাত দরজা খোলে না। আব্রাহাম, এরিট, আই এম টেলিং ইউ ফর দ্য লাস্ট টাইম, ওপেন দ্য ডোর, নয়তো আমি কিন্তু এখন দরজা সোজা ভেঙে ফেলবো। চোখ মুখ শক্ত করে। এরপরেও দরজার ওপর পাশ থেকে কোনোরকম কোন শব্দ আসে না। তা দেখে তো আব্রাহামের মাথা প্রায় খারাপ হওয়ার দশা। কিছু করতে যাবে তার আগেই একজন স্টাফ আসে। স্টাফ, স্যার। আব্রাহাম, বলো।
স্টাফ: স্যার, আসলে ম্যাম অনেকক্ষণ যাবতই দরজা খুলছে না। আপনি অফিসে চলে যাওয়ার পর আমরা সবাই অনেক ডেকেছি আইরাত ম্যামকে, কিন্তু না উনি ভেতর থেকে কোন কথা বলেছেন না আর না দরজা খুলেছেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। আব্রাহাম: হোয়াট? স্টাফ: জি স্যার। আব্রাহাম: আরে মাথা মোটা, তো আমাকে ইনফর্ম করনি কেন? স্টাফ: স্যার, আমরা অফিসে ফোন করেছিলাম, কিন্তু কেউ একজন বলল আপনি নাকি গুরুত্বপূর্ণ মিটিং এ আছেন, তাই আপনাকে ফোন দেওয়া যাবে না। আব্রাহাম: গুরুত্বপূর্ণ? আইরাতের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার লাইফে আর কিচ্ছু না। আইরাত সবার আগে আর বাকি সবকিছুই পড়ে। এখন এখান থেকে যাও। স্টাফ সেখান থেকে দ্রুত কেটে পড়ে, আর আব্রাহামের মনে তো আরেক ভয় ঢুকে যায় যে আইরাত আবার তাকে ফাঁকি দিয়ে চলে যায়নি তো। আর কিছু না ভেবেই আব্রাহাম দরজাতে সজোরে দেয় এক লাথি মেরে। দরজা ভেঙে যায়। আব্রাহাম তড়িঘড়ি করে ভেতরে গিয়ে দেখে আইরাত হাত পা একদম গুটিসুটি মেরে শুয়ে আছে বেডে। পরনে সেই গাউনটাই। আব্রাহামের বুকে যত ধুকপুকানি ছিল সব যেন এক নিমিষেই উধাও হয়ে যায়। আব্রাহাম ধীর পায়ে আইরাতের কাছে চলে যায়। এক হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ে। আইরাতের একটা হাত নিয়ে নিজের হাতের মাঝে রেখে দেয়। তবে আইরাতকে এভাবে শুয়ে থাকতে দেখে আব্রাহাম কপাল কুঁচকায়। চেক করে দেখে আইরাত তো অজ্ঞান। আর রুমের আশেপাশে চোখ বুলিয়ে দেখে সেই কাল রাতে যে ভাঙচুর করেছিল তা এখনো একই দশায় রয়েছে। রাগ করতে চেয়েও এখন করতে পারছে না। আব্রাহাম আইরাতকে কোলে তুলে নেয় আর এক চিৎকার দিয়ে স্টাফকে ডাকে। আব্রাহাম: 10 মিনিটের মধ্যে এই রুম পরিষ্কার হয়ে যাওয়া চাই ওকে। একদম নিট এবং ক্লিন। একটা কাচের টুকরোও যেন না থাকে। আর সব আগের মতো যেন পাই। স্টাফ: জি স্যার। আব্রাহাম আইরাতকে নিয়ে অন্য রুমে এসে পড়ে। মেয়েটা চুপ করে আব্রাহামের বাহুতেই শুয়ে রয়েছে। আস্তে করে আইরাতকে বেডে শুইয়ে দেয়। মুখের সামনে আসা চুলগুলো হাত দিয়ে ঠিক করে দেয়। আব্রাহাম দ্রুত ডক্টরকে ফোন করে। 10-20 মিনিট পর ডক্টর এসেও পড়ে। আব্রাহাম: ইজ এভরিথিং ওকে ডক্টর? ডক্টর: জি, সবই ঠিক আছে। আসলে উনি অতিমাত্রায় ভয় পেয়ে গিয়েছিলেন। ভয়েই অজ্ঞান হয়ে গিয়েছেন। চিন্তায় কোন কারণ নেই। উনাকে বেশি চিন্তা করতে মানা করবেন আর যত সম্ভব নিজের কাছেই রাখবেন। হ্যাপি রাখার চেষ্টা করবেন। আব্রাহাম: অবভিয়াসলি ডক্টর। আমি এবার আসি। আব্রাহাম একজন গার্ডকে বলে ডক্টরকে বাইরে নিয়ে যেতে বলে। আর আব্রাহাম আইরাতের কাছেই বসে নিজের ওপর থেকে কোটটা খুলে সোফার ওপরই রেখে দেয়। আব্রাহাম কিছু স্টাফকে রুমে ডাক দেয়, তারপর আইরাতের কপালে চুমু একে বাইরে ভলে যায়। আইরাতের জ্ঞান ফিরে উঠে দেখে অন্য রুমে শুয়ে আছে। আর রুমে কেউই নেই। আইরাত উঠে দাঁড়ায়, কিন্তু পড়ে যেতে ধরলে একটা টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে পড়ে। ঘুরে ঘুরে রুমটা দেখে। আয়নার সামনে যেতেই আইরাতের চোখ কপালে। গায়ে একটা মিষ্টি কালারের হাঁটু অবধি জামা। এটা তো সে পরে ঘুমায়নি। তাহলে চেঞ্জ করলো কে? হঠাৎ দরজা খোলার আওয়াজে পেছনে ঘুরে দেখে আব্রাহাম আর তার হাতে খাবারের ট্রে। আব্রাহামকে দেখে আইরাত চুপ মেরে যায়। আব্রাহাম: বেবি গার্ল, উঠেছ? এদিকে এসো, কাল থেকে কিচ্ছু খাওনি তুমি। আসো, আমি খাইয়ে দিচ্ছি। আইরাত: আমার ড্রেস ককে চেঞ্জ করেছে? আব্রাহাম: আমি করেছি। আইরাত: কি? আব্রাহাম: হ্যাঁ, আমি নিজ হাতে চেঞ্জ করেছি। আইরাত: কি বলছেন এগুলো আপনি? আপনি আমার পারমিশন ছাড়াই আমার কাপড়, আপনি কিভাবে পারলেন? আব্রাহাম দেখে এই যেন আইরাত কেঁদে দিল এমন অবস্থা। তাই দ্রুত আব্রাহাম বলে ওঠে। আব্রাহাম: আচ্ছা আচ্ছা, কান্না করতে হবে না। আমি চেঞ্জ করিনি। এক মেয়ে স্টাফ চেঞ্জ করে দিয়েছে আমার কথায়। আমি তো ফাজলামি করছিলাম। আইরাত: আপনার এই ফাজলামি অল্পের জন্য আমার জানি নিয়ে নিয়েছিল। আব্রাহাম: পারবে না, কেননা তোমার ওপর নিজের জান দেওয়ার অধিকারও আমার আর তোমার জান নেওয়ারও। আইরাত: আব্রাহাম, এবার কি তুমি ফ্রেশ হতে যাবে, নাকি আমি সেই দিনের মতো করে তোমাকে পানিভর্তি বাথটাবে ফেলে দিয়ে আসব? কিছু না বলেই আইরাত দ্রুত ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে দেখে আব্রাহাম হাতে চাকু নিয়ে বসে আছে। আর চাকুর ডগায় লাল তরল কিছু একটা লেগে রয়েছে।
আইরাত তো চোখ বড় বড় করে তাকায়। আব্রাহাম চাকু ঘোরানো বাদ দিয়ে তীক্ষ্ণ চোখে আইরাতের দিকে তাকায়। আইরাতের কলিজাটা ধপাস করে ওঠে। আইরাত, আপনি কি করেছেন আবার? এই চাকু লাল কেন? আব্রাহাম, মাত্রই একটা গার্ডকে খুন করে আসলাম। আইরাত, কি? কেন? আব্রাহাম, মন চাইলো তাই। আইরাত, আপনি কি সাইকো? আব্রাহাম, মিস বকবক এদিকে আসেন আর খান। চাকুতে টমেটো কেচাপ লেগে আছে, ব্রেডে লাগাচ্ছিলাম। আর আপেল কেটেছি। আইরাত, অযথা ভয় দেখান কেন? আব্রাহাম, তুমি ভয় পাও কেন? বি স্ট্রং ইয়ার। আর এছাড়াও তোমার ভয় মাখা মুখটা আমার বড্ড পছন্দের। আইরাত ঠাই দাঁড়িয়ে আছে, খেতে আসছে না দেখে আব্রাহাম আবার ডাক দেয়। আব্রাহাম, কি হলো, এদিকে আসো, দাঁড়িয়ে আছো কেন? আইরাত, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। এই বলেই আইরাত কয়েক কদম এগিয়ে এসে টাওয়ালটা রেখে দেয়। পেছনে ঘুরে তাকাবে তখনই মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। আর আব্রাহাম তাকে নিজের এক হাতে ধরে ফেলে। আব্রাহাম, মানে ব্যাপারটা কিছুটা এরকম যে শরীর ফুরবল হয়ে শেষ হয়ে যাবে তবুও জেদ কমবে না। এখন যদি এখানে না বসো তাহলে ওইটা দেখছো না, থাই গ্লাসের বাইরে থাকা সূচু বিল্ডিংটা দেখিয়ে ওইটার ওপর থেকে তোমাকে সোজা নিচে ফেলে দিব, বুঝলে? আইরাত ঠোঁট উল্টিয়ে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম, আর তুমি বেশ ভালো করেই জানো যে আমি মিথ্যা বলি না। আব্রাহাম আবার এসে আপেল কাটতে লাগে আর আইরাত বিছানাতে আব্রাহামের সামনে দু পা ভাঁজ করে বসে পড়ে। আব্রাহাম, হুম্মম হা করো। আইরাত, আমি নিজে খাই। আব্রাহাম, গুলি খাবা? আইরাত হা করে আব্রাহাম সুন্দর করে খাইয়ে দেয়। আব্রাহাম, গুড গার্ল। আইরাত আস্তে আস্তে চিবুতে লাগে। খাওয়া শেষে আব্রাহাম আইরাতের উদ্দেশ্যে বলে, আব্রাহাম, বেবি গার্ল উঠো, রেডি হও, আমরা বাইরে যাব এক জায়গায়। সেখানে গেলে ভালো লাগবে তোমার, আর সবার শেষে তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে যা দেখে তুমি খুশি না হয়ে থাকতেই পারবে না। আইরাত, কি? আব্রাহাম, তা তো গেলেই বুঝতে পারবে, এবার উঠো জলদি। আইরাত, আচ্ছা। ঘন্টা খানিক পর আব্রাহাম আইরাত বের হয়ে পড়ে। গাড়িতে বসে ছিল আইরাত। তার মুড ভালো না মোটেও। এর জন্য আব্রাহাম তার হাতে পুরো এক বক্স চকোলেট ধরিয়ে দিয়েছে। কিছুটা হলেও মুড ভালো হয়। তবে আব্রাহাম সামনে ড্রাইভ করছে আর পেছনের সিটে আইরাত বসে বসে খাচ্ছে। সামনে লুকিং গ্লাসে মাঝে মাঝে আব্রাহাম তাকেই দেখে যাচ্ছে। আইরাত, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আব্রাহাম, আমার দাদির কাছে। আইরাত খাওয়া রেখে আব্রাহামের দিকে তাকায়। আইরাত, কেন? মানে সেখানে কেন? আব্রাহাম, মন চাইলো তাই। আইরাত আর কিছু বলে না। পানির বোতল থেকে পানি খেয়ে চুপ করে বসে থাকে গাড়ির উইন্ডের বাইরে চোখ ঠেকিয়ে। কিছুদূর যেতেই আব্রাহামের চোখে পড়ে দুজন বৃদ্ধা কাপলকে। তারা হাত দিয়ে আব্রাহামের গাড়ি থামায়। আব্রাহামও গাড়ির ব্রেক কষে গাড়ি থামালে বৃদ্ধা লোকটি আব্রাহামের কাছে আসে। আসলে আমাদের কি একটু হেল্প করবে? আমাদের গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গিয়েছে, আর আমরা বাসায় যাচ্ছিলাম। তাই কি? পুরো কথা শেষ করার আগেই আব্রাহাম বলে ওঠে। আব্রাহাম, জি জি অবশ্যই, আপনার ড্রাইভারকে বলুন গাড়ির ডিকিতে আপনাদের সব জিনিসপত্র উঠিয়ে দিতে। আর আপনারা এসে বসুন। বয়স্ক মহিলাটি এসে পেছনে আইরাতের সাথে বসে। আর লোকটি আব্রাহামের পাশে। গাড়ি চলতে লাগে। তাদের কি কথা? আইরাতের সাথে মহিলাটি বেশ ভালোভাবেই কথা বলছে। বুঝলো উভয়ই খুব মিশুক প্রকৃতির। তবে হুট করে লোকটি আব্রাহামকে জিজ্ঞেস করে বসে, তো বাবা তুমি কি কাজ করো? তার এহেন কথায় আইরাত পুরাই ভড়কে যায়। আর আব্রাহাম কোন রকমে হাসি চাপিয়ে রেখেছে। আইরাত, উনি কি বলেন এইসব? আব্রাহামকে চেনেন না? আব্রাহাম তো মুখে এখন কিছু পড়েনি, তাও এখন চিনছে না। আচ্ছা যাই হোক, না চিনলেই ভালো। মনে মনে বাবা বললে না তো। আব্রাহাম, জি আঙ্কেল, আমি আসলে পড়াশোনা করি। আমি বর্তমানে তেমন কিছুই করছি না। স্টাডির পাশাপাশি জাস্ট একটা পার্ট টাইম জব করছি, এই তো। যাক ভালো। একটা কথা জিজ্ঞেস করতাম বাবা, যদি কিছু মনে না করো। আব্রাহাম, না না, মনে করার কি আছে, জি বলুন। মেয়েটা কে হয়? আহা, তুমিও নাকি জিজ্ঞেস করছো? মেয়েটা ভারী মিষ্টি গো।
মহিলাটি, আব্রাহাম। হুম। আইরাত শুধু সবার কথা হজম করছে। তুমি কি বিবাহিত? আব্রাহাম, না আঙ্কেল। বাই দি ওয়ে বিয়ে করে ফেলা উচিত তোমার। আব্রাহাম, জি আন্টি, দ্রুতই করে ফেলবো। এই কথা বলার সাথে সাথেই আব্রাহাম লুকিং গ্লাসে আইরাতকে দেখে। আর আইরাত মুখ ঘুরিয়ে নেয়। আব্রাহাম, আঙ্কেল, পেছনের ওই মেয়েটা আমার হবু। ও আচ্ছা আচ্ছা। আইরাত চোখ রাঙিয়ে আব্রাহামের দিকে তাকায়। এটা ওটা আরো কত কথা। এক সময় লোকটি আব্রাহামকে গাড়ি থামাতে বললে আব্রাহাম গাড়ি থামিয়ে দেয়। তারা দুজন নেমে পড়ে। তবে বাইরে বের হয়ে বিদায় নেওয়ার সময় লোকটি আব্রাহামকে বলে, আমার কেন যেন মনে হচ্ছে যে আমি কোথাও না কোথাও তোমাকে দেখেছি। আব্রাহাম ম্লান হাসে। তারপর বিদায় নিয়ে এসে পড়ে। আইরাত, আপনি এমন কেন? আব্রাহাম, কেমন? আর যেমনই আছি সব তো তোমার, তাই না? আইরাত দুই হাত ভাঁজ করে মুখটা উল্টিয়ে বাইরে তাকিয়ে থাকে। তার প্রায় বেশ সময় পর গাড়ি এসে থামে আব্রাহামের মেইন বাড়ির সামনে, অর্থাৎ যেখানে তার দাদি রয়েছে। আব্রাহামকে আসতে দেখে গার্ডরা দ্রুত গেট খুলে দেয়। তারপর আবার গাড়ি বাড়ির একদম ভেতরে চলে যায়। ইলা বেগম ওপরে নিজের রুমের সামনে থাকা করিডোরে ছিল। সেখান থেকে নিচে সবকিছুই দেখা যায়। আব্রাহামের গাড়ি আসতে দেখে ইলা খুশিমনে দ্রুত নিচে নেমে যায়। আব্রাহাম গাড়ি থেকে নেমে আইরাতের পাশে গিয়ে দরজা খুলে দাঁড়ায়। নিজের হাতটা আইরাতের সামনে মেলে দেয়। আব্রাহাম, বেবি গার্ল এসো। আইরাত আব্রাহামের হাতে নিজের হাত রেখে দেয়। আস্তে করে গাড়ির বাইরে বের হয়ে পড়ে। চোখ উঠিয়ে দেখে আব্রাহাম তার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম তার হাতটা আইরাতের গলার উপরিভাগে বুলিয়ে দিতে দিতে বলে, আব্রাহাম, আমরা এখন ভতরে যাব, ওকে? তবে তুমি ভুল করেও মুখ দিয়ে উল্টা পাল্টা কিছু বের করবে না। আর যদি কোন চালাকি করার চেষ্টা করেছো তাহলে তোমার হাল আমি বেশি একটা ভালো রাখবো না, বুঝলে? আব্রাহাম যেন খুব শান্ত স্বরে তাকে এক প্রকার থ্রেইটি দিল। আইরাতের হাত ধরে ভেতরে চলে যায়। হলরুমে যেতেই ইলা আসে। ইলা দেখে আব্রাহাম একা না, তার সাথে আইরাতও রয়েছে। আব্রাহাম এবার আইরাতের হাত ছেড়ে দেয়। আব্রাহাম, দাদি। ইলা, হুম, এতদিন পর আসার সময় হলো তোর? আব্রাহাম, আরে এতদিন কোথায়? মোটোমাট সব মিলিয়ে একদিন হবে। ইলা, তবুও। আর আইরাত কেমন আছো? আইরাত, জজি, ভালো আছি। আপনি? ইলা, হ্যাঁ হ্যাঁ, ভালো। আব্রাহাম, তুই আইরাতকে নিয়ে আসছিস, আমাকে আগে কেন বলিসনি? তাহলেই তো আমি কিছু না কিছু একটা করে রাখতাম। আব্রাহাম, আসলে আমারও কোন প্ল্যান ছিল না, হুট করেই এসে পড়েছি। আর কি করবে তুমি? কিচ্ছুই করতে হবে না তোমার। ইলা, আইরাত, তুমি এদিকে এসো। ইলা আইরাতকে নিয়ে সোফার ওপরে বসিয়ে দেয়। তখনই আব্রাহামের একটা কল আসে আর সে ফোনে কথা বলতে বলতে বাইরে চলে যায়। এদিকে ইলা যেন আইরাতের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। আইরাতও ইলার সাথে হেসে এসেই কথা বলছে। মনটা একটু হলেও ভালো হয়েছে। আব্রাহাম ঠিকই বলেছিল যে তাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে গেলে সত্যি ভালো লাগবে। সার্ভেন্টরা এসে হাজারো পদের খাবার আইরাতের সামনে রেখে দিয়ে গেছে। তবে খাওয়ার মন নেই, সে ইলার কথাগুলোই শুনে যাচ্ছে। হঠাৎ ইলার কথা বলার মাঝেই আইরাত বলে ওঠে, আইরাত, আচ্ছা দাদু। ইলা, হুম মম। আইরাত, আব্রাহাম আপনারই নাতি তো? ইলা, ওমা, একই কথা, হেসে দিয়ে। হ্যাঁ রে, আমারই নাতি। কেন, কিছু কি করেছে? আইরাত, কিছু না, অনেক বেশি কিছুই করেছে, ফিসফিস করে। ইলা, হ্যাঁ। আইরাত, না না, মানে আপনি এত ভালো, এত সুন্দর করে কথা বলেন, আর আব্রাহাম সে তো আস্ত জল্লাদ। এত রাগী, কথা বলার আগেও হিসেব করে বলতে হয়। ইলা, ও এমনই। ছোট থেকেই বাবা মায়ের আদর পায়নি তো। আমার এক হাতে বড় করা ওকে। ছোট থেকেই ওর জেদটা অনেক বেশি। আর যখন বুঝার মতো যথেষ্ট বয়স হলো তখন থেকেই রাগ বাড়তে লাগলো। স্কুল থেকে না জানি প্রিন্সিপাল কত শতবার কমপ্লেইন জানিয়েছে। ও যেখানেই গিয়েছে সেখানেই সবাই ওকে দেখে কেমন ভয় ভয় পেত। তবে আব্রাহাম যেমন রাগী তেমনই চঞ্চল। আব্রাহামের এই চঞ্চলতা একমাত্র তার কাছের মানুষগুলোই দেখেছে। বাকি সবার মতো থাকলেও আস্তে আস্তে কখন যে এইসব মাফিয়া টাফিয়া বা রিস্ক নেওয়া শুরু করলো সেই জানে। আমি কখনোই ভাবিনি আব্রাহাম এতটা সাকসেসফুল হবে। আইরাত,
আব্রাহাম আপনাকে অনেক ভালোবাসে তাই না? ইলা এই কথা শুনে আইরাতের দিকে তাকায়। ইলা, একটা জিনিস দেখবে। আইরাত, কি? ইলা, এসো আমার সাথে। ইলা আইরাতের হাত ধরে ওপরে আব্রাহামের রুমে নিয়ে যায়। আইরাত, দাদু এখানে কেন? ইলা, এটা আব্রাহামের রুম, দাঁড়াও। ইলা দরজা খুলে আইরাতকে ভেতরে নিয়ে যায়। আর রুমের ভেতরে যেতেই আইরাত জাস্ট ভাষা হারিয়ে ফেলে। রুমের প্রত্যেকটা কোনায় কোনায় আইরাতের ছবি। ইলা এবার গিয়ে রুমে থাকা একটা বেশ বড়সড় পর্দা সরিয়ে দেয়। আইরাত অবাকের চরম পর্যায়ে। জলরং দিয়ে একটা সাদা ধবধবে মোটা কাগজে পেইন্টিং আঁকা। হরেক রকমের রং দিয়ে আঁকা হয়েছে, যাতে আইরাতের হাসি মিশ্রিত মুখটা এত সুন্দর করে ফুটে উঠেছে। আইরাত কখনো ভাবেওনি যে তার ছবি কেউ এভাবে আঁকবে। একরাশ মুগ্ধতা ফুটে উঠেছে প্রতিচ্ছবিতে। রংতুলির মাধ্যমে এত সুন্দর করে সবকিছু ফুটিয়ে তুলেছে যে চোখ ফেরানো দেয়। আইরাতের নিজেরই মন চাইছে না ছবিটা থেকে চোখ সরাতে। পুরো ঘরের শোভা যেন আরো কয়েক হাজার গুণ বাড়িয়ে তুলেছে আব্রাহামের আঁকা আইরাতের এই ছবি। আইরাত এক নয়নে তার ছবির দিকে তাকিয়ে এগিয়ে যায়। হাতটা যেন আপনা আপনিই ছবির ওপরে চলে যায়। ইলা আইরাতের দিকে এগিয়ে আসে। ইলা, এবার বলো যে আব্রাহাম কাকে বেশি ভালোবাসে, আমায় না তোমায়? ইলার কথায় আইরাত তার দিকে তাকায়। হেসে দিয়ে বলে, আইরাত, উনি হয়তো দুজনকেই ভালোবাসে। আপনার জন্য ভালোবাসাটা আলাদা আর আমার জন্য। এ দুটোকে একত্রে মিশাতে গেলে হয়তো সবই গুলিয়ে যাবে। ইলা, হ্যাঁ তা তো একদম ঠিক, তবে আমি এটুকুই বলতে চাই যে আমার আব্রাহাম তোমাকে অনেক ভালোবাসে। আব্রাহাম, আইরাত, আইরাত, ইলা, ওই তো এসে গেছে। না পেয়ে নিচে ডাকাডাকি শুরু করে দিয়েছে। জলদি চলো, যদি দেখে যে আমরা দুজন ওর রুমে তাহলে এসেই এতগুলো প্রশ্ন করা শুরু করবে। চলো চলো। ইলা আইরাতকে নিয়ে নিচে নেমে পড়ে হলরুমে এসে দেখে আব্রাহাম সোফাতে বসে ফোন ঘাঁটছে। আব্রাহাম তাকিয়ে দেখে ইলা আর আইরাত ওপর থেকে নিচে নামছে। আব্রাহাম, তোমরা ওপরে কোথায় গিয়েছিলে? ইলা, সব তোকে বলতে হবে কেন? নিজের চরকায় তেল দে। আব্রাহাম, আমার চরকা তো তুমি নিয়ে গেছো। ইলা, হয়েছে, এবার বল তোদের সামনে প্ল্যান কি? আইরাত, প্ল্যান মানে কিসের প্ল্যান? ইলা, আরে আর কত প্রেম করবে, এবার প্রেমের আগে সামনে তো কদম বাড়াও। আইরাত, প্রেম কবে? আব্রাহাম, খুব দ্রুতই করব। ইলা, হ্যাঁ আমারও না বাড়িতে মন টেকে না, তাই তুই জলদি আইরাতকে বউ বানিয়ে ঘরে তোলো। আইরাত এই দুই নাতি দাদির মাঝে বসে বসে শুধু কথা গিলছে। একবার ইলার দিকে তো আরেকবার আব্রাহামের দিকে তাকাচ্ছে। সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। আল্লাহ জানে এরপরে কি হবে। আব্রাহাম, দাদি, ক্ষুধা লেগেছে। ইলা, হ্যাঁ কি খাবি শুধু একবার বল না। দাঁড়া, তোর তো বিরিয়ানি পছন্দ, বানিয়ে দিব। আব্রাহাম, আইরাত বেবি গার্ল। আইরাত, জি। আব্রাহাম, যাও পায়েস বানাও। আইরাত, পায়েস? আব্রাহাম, হ্যাঁ। ইলা, আব্রাহাম কি বলছিস এইসব? মেয়েটা এসেছে আর তুই ওকে দিয়ে রান্না করাবি? আব্রাহাম, দাদি ইন ফিউচার ওকেই মাঝে মাঝে টুকটাক রান্না করতে হবে, তাই এখনই একটু করুক। আইরাত, নিকুচি করেছে রান্নার, হারামি মনে মনে। আব্রাহাম, বেবি গার্ল। আইরাত, না মানে আমি পারি না বানাতে। মিষ্টি জিনিস পছন্দ করি না তো বানাতেও পারি না। ইলা, কোন সমস্যা নেই, আমি আছি তো। চল আমি হেল্প করব। আমি না হয় সব দেখিয়ে বলে বলে দিলাম আর তুই রান্না করবি। আর হ্যাঁ, আমাকে আপনি বলে ডাকার দরকার নেই, আব্রাহামের মতো তুমি বলেই ডাকতে পারিস, আর আমিও তুমি তুমি বলতে পারবো না, বলে দিলাম। আইরাত, চলবে। হেসে ইলা আর আইরাত রান্নাঘরে চলে গেল। ইলা সব এক এক করে আইরাতকে দেখিয়ে দেখিয়ে দেয় আর সে তেমনই করে। তবে এক সময় ইলাকে আব্রাহাম রান্নাঘর থেকে নিয়ে চলে যায়। 40 মিনিট পর রেডিও হয়ে যায় পায়েস। ইলা, হয়ে গেছে। আইরাত, আমি জানি না কেমন হয়েছে, যদি বকা দেয়। ইলা, আব্রাহাম আর যাই করুক, রেসিপি খারাপ হওয়ার জন্য বকা তাও তোকে তো জীবনেও দিবে না। আইরাত, হুম মম। আইরাত ট্রেতে করে ছোট ছোট কিছু বাটিতে পায়েস নিয়ে এসে আব্রাহামের সামনে রেখে দেয়। আব্রাহাম তাকিয়ে দেখে আইরাত তার মুখটা কেমন ফুলিয়ে রেখে দিয়েছে। আব্রাহাম,
এভাবে মুখ ফুলিয়ে রেখেছ কেন? আইরাত: না মানে এমনি। আব্রাহাম এবার কোন কথা না বলেই সোজা পায়েস হাতে তুলে নিয়ে খাওয়া শুরু করে। আব্রাহাম খাচ্ছে তো খাচ্ছেই, আর আইরাত তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পায়েস কেমন হয়েছে, ভালো নাকি মন্দ কিছুই বলছে না আব্রাহাম, শুধু একের পর এক খেয়েই যাচ্ছে। আইরাত কপাল কুঁচকে তাকায়। আইরাত ভাবে সেও খেয়ে দেখবে কেমন হয়েছে। জীবনে এই প্রথম পায়েস বানিয়েছে আর খেয়ে দেখবে না কেমন হয়েছে। কারণ আব্রাহাম তো কিছু না বলে লাগাতার খেয়েই যাচ্ছে। আইরাত যেই না পায়েস বাটি হাতে নিতে যাবে তখনই আব্রাহাম দ্রুত বলে ওঠে, আব্রাহাম, হোয়াট আর ইউ ডুইং? আইরাত: আই এম জাস্ট চেকিং। আব্রাহাম: নো নিড। আইরাত: আরে আমি বানিয়েছি আর আমি খেয়ে দেখব না। আব্রাহাম: না আইরাত, আমি তো খাবো। এই বলেই আইরাত একটা পায়েসের বাটি তুলে স্পুন দিয়ে খানিক পায়েস নিয়ে মুখে পুরে নেয়। আর আব্রাহাম তার হাতের বাটিটা রেখে মুখের একপাশে হাত রেখে আইরাতের দিকে তাকিয়ে থাকে। আইরাত তো সামান্য খেয়েই চোখ বড় বড় করে তাকায়, যেন আর গলা দিয়ে নামছে না। আইরাত মুখে পায়েস পড়েই আব্রাহামের দিকে তাকালে আব্রাহাম তার উদ্দেশ্যে নিজের ভ্রুজোড়া খানিক নাচায়। আর আইরাত এভাবে থাকতে না পেরে ছুটে কিচেনের বেসিং এ চলে যায়। মুখের সব পায়েসটুকু ফেলে দেয়। সে কি কাশি! আব্রাহামও দ্রুত আইরাতের পেছনে যায়। আস্তে আস্তে আইরাতের পিঠে হাত বুলিয়ে দিতে লাগে। আব্রাহাম: আগেই বলেছিলাম যে খেতে হবে না, কিন্তু নাকে শুনে কার কথা? আর ইউ ওকে? আইরাত সোজা হয়ে ওঠে পড়ে আব্রাহাম নিজের হাত দিয়েই আইরাতের মুখের সাইডটুকু মুছে দেয়। আর আইরাত একমনে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। অনেক যত্নের সাথেই আব্রাহাম আইরাতের ঠোঁটগুলো মুছে দিয়ে বলে, আব্রাহাম, মানা করেছিলাম না খেতে। আইরাত: আপনি কি? হ্যাঁ। এটা খাচ্ছেন কিভাবে? এত লবণ! পায়েসে আমি হয়তো ভুলে চিনির জায়গায় ভরপুর লবণ দিয়ে দিয়েছি। আপনি কিভাবে পুরো এক বাটি খেয়ে নিলেন? এত লবণ! জঘন্য খেতে, এক কথায় কুখাদ্য। আব্রাহাম: ই হাউ ডেয়ার ইউ! আইরাত: হ্যাঁ আব্রাহাম, তোমার সাহস হয় কি করে খারাপ বলার? আইরাত: আরে আমারই তো রেস। আব্রাহাম: তোমার বলেই। খবরদার না করলাম তোমার কোন জিনিসকে খারাপ বলবে না। আমার কাছে তুমি বেস্ট, তোমার সবকিছুই বেস্ট। লবণ কেন? তুমি যদি বিষ দিয়ে দাও আমাকে তাহলে আমি হাসি মুখে খেয়ে নিব। আইরাত: আচ্ছা দাদি কোথায়? আব্রাহাম আইরাতের কথায় নিজের চারিপাশে দেখতে লাগে। খেয়াল করে দেখে ইলা হাতে একটা মোটা কলম নিয়ে কিচেনের এক পাশে দাঁড়িয়ে আছে। ইলা আসলে তার হাতে লবণের বক্স নিয়ে তাতে লবণ, আর চিনির বক্স নিয়ে তাতে চিনি লিখে দিচ্ছে, যেন পরের বার এমন ওলট পালট না হয়। আইরাত ইলাকে দেখে হাসবে না কানবে বুঝে না। আব্রাহাম: এইসব রান্নাবান্না তোমার কর্ম নয়, চলো। আব্রাহাম আইরাতকে নিয়ে বাইরে চলে আসে। তবে আইরাতের মুখটা মলিন। ইলা এসে আব্রাহামের পাশে বসে। ইলা: কিরে, মুখটা এমন শুকনো কেন রে? আইরাত: না কিছু না। ইলা: বুঝেছি। আরে হয় হয় মাঝে মাঝে এমন মিস্টেক হয়। লবণ আর চিনি তো প্রায় একই দেখতে, শুধু লবণের দানাগুলো একটু বেশিই চিকন, আর চিনির দানাগুলো একটু মোটা, এই আর কি। এত খেয়াল করে কে দেখে? আমারও মাঝে মাঝে ভুল হয়, যাকো সব বাদ দে। তিনজন বসে হলরুমে আড্ডা দিচ্ছিল। আইরাত মাঝে মধ্যে টুকটাক কথা বলছে। তার মাঝেই একজন গার্ড এসে আব্রাহামকে কি যেন একটা বলে যায়, তারপর আব্রাহাম বাইরে চলে যায়। ইলা: আইরাত জানিস, আব্রাহামের ছোটবেলার এতগুলো ছবি আছে, সব অ্যালবামে রেখে দিয়েছি, তুই দেখবি। আইরাত: হুম। ইলা গিয়ে অ্যালবামটা নিয়ে আসে। এসেই আইরাতের সামনে মেলে ধরে। ইলা: এই দেখ। আইরাত অ্যালবামটা কোলে নিয়ে বসে আছে আর ইলা এক এক করে দেখাচ্ছে। কেন যেন আইরাতের বেশ মজাই লাগছে। ইলা: দেখে এই ছবিটা, এটা আব্রাহাম যখন 1.5 বছরের ছিল তখনকার। আইরাত: কি এটা? এটা আব্রাহাম? ইলা: হ্যাঁ। আইরাত: উনি ছোটবেলা এত মোটো ছিলেন? ইলা: আল্লাহ আর বলিস না, আব্রাহাম এত গোলুমোলু ছিল যা বলার বাইরে। মোটার জন্য ওকে তো কেউ কোলেও নিতে পারতো না। আইরাত ফিক করে হেসে দেয়। ইলা: এটা দেখ। আইরাত এবার খিলখিল করে হেসেই দেয়।
কেননা আব্রাহামের একদম ছোটবেলার ছবি বের করা হয়েছে। এতে সে ডায়পার পরে হাতে মুখে সব জায়গায় চকোলেট দিয়ে ডুবিয়ে রেখেছে। তারপর আরো একটা ছবি বের করে, এতে আব্রাহাম রাগে দাঁত বের করে ই করে আছে। আইরাত, এত রাগী কেন? ইলা, মায়ের পেট থেকে রাগ নাকের ডগায় নিয়েই হয়েছে। অ্যালবামের পরের পাতা উল্টাতেই আব্রাহামের আরো একটা ছবি আসে। তাতে সে হাত পা সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কান্না করছে। পাশেই একটা ভূতের মাস্ক পরে আছে। ইলা, এই দেখ, আব্রাহাম আগে ভূত দেখে কতটা ভয় পেত। মানে ভূতের নাম শুনলেই যেন আব্রাহাম অজ্ঞান এমন ছিল। এই ছবিটা আব্রাহামের 2 বছরের বার্থডে এর সময়ে তোলা। ভেবেছিলাম আব্রাহামকে চমকে দিব, কিন্তু না, তা আর হলো কই, উল্টো হয়েছে। ভূতের মাস্ক পরে থাকার কারণে আব্রাহামের কি ভয়, ভে ভে করে কেঁদে দিয়েছিল। বলতে গেলে ছোটবেলা সে প্রচণ্ড ভূতের ভয় পেত। আব্রাহাম আর এখন বাকি সবাইকে নিজের ভয়ের ওপরে রাখে। ইলা, এটা একদম ঠিক বলেছিস। এটা দেখ, ও ঘুমাচ্ছিল তখন আমি তুলেছিলাম। আইরাত, কি কিউট লাগছে। উনি ছোটবেলায়ই ভালো ছিলেন, এখন তো জম। তারপরেই আব্রাহাম ফোনে কথা বলতে বলতে আসে। এদের দেখে আইরাত হাসছে। আব্রাহাম শান্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। পরক্ষণেই তার নজর যায় ইলার হাতের দিকে। আব্রাহাম, কি করছো তোমরা? ইলা, আইরাতকে তোর ছোটবেলার ছবি দেখাচ্ছি। আব্রাহাম, হোয়াট? না না, ইজ্জতের ফালুদা। আব্রাহাম অ্যালবামটা নিয়ে টেবিলের ওপর রেখে দেয়। ইলা, যা দেখানোর তা দেখিয়ে ফেলেছি, আইরাতকে এখন লুকিয়ে লাভ নেই। এভাবেই খুনোশুটির মাঝে বেলা পেরিয়ে যায়। আব্রাহাম ইলাকে বলেছে যে আইরাতকে সে তার বাসা থেকে এনেছে, এখন আবার সেখানেই নিয়ে যেতে হবে। আর আব্রাহাম আজও রাতে তার বাড়ি আসবে না। বাইরে কিছু কাজ আছে, তাই একদম আগামীকাল থেকে এখানেই এসে পড়বে। ইলাও তাই ভেবে নেয়। অনেক সময় একসাথে আড্ডা দিয়ে এবার আসে বিদায়ের পালা। আইরাত ইলার কাছ থেকে এসে পড়ে। ইলা তো আইরাতকে ছাড়তেই চাইছিল না, কিন্তু উপায় নেই তাই এসে পড়ে। রাত হয়ে গিয়েছে। আব্রাহাম এখন ড্রাইভ করছে আর তার পাশেই আইরাত বসে আছে। নীরবতা ভেঙে আব্রাহামই বলে ওঠে, আব্রাহাম, মুড ঠিক হয়েছে? আইরাত, আপনার দাদি অনেক নরম মনের একজন মানুষ। আব্রাহাম, হুম মম। আইরাত, এখন আমি আমার নিজের বাসায় কবে যাব? আব্রাহাম, সেটা আমার ইচ্ছে, তোমার না। এই ব্যাপারে এত মাথা না ঘামিয়ে চুপ করে বসে থাকো। আইরাত, আবার এর হিটলার গিরি শুরু। আব্রাহাম, কিছু বললে? আইরাত, না। আব্রাহাম আবার আইরাতকে নিয়ে নিজের গেস্ট হাউসে এসে পৌঁছায়। এসেই দেখে বাইরে অয়ন দাঁড়িয়ে আছে। আব্রাহাম গাড়ি থেকে নেমে পড়ে, সাথে আইরাতও। আব্রাহাম, কিরে তুই এখানে? অয়ন, আপনার পারমিশন ছাড়া আপনার গার্ডরা আমাকে ভেতরে যেতেই দিচ্ছে না। আব্রাহাম ঘুরে গার্ডের দিকে তাকায়, দুহাত সামান্য প্রসারিত করে বলে, আব্রাহাম, কি আর, ওকে তো ভেতরে যেতে দিতে। গার্ড আর কিছু বলে না, তারপর তারা ভেতরে চলে যায়। অয়ন, আমার আসলে তোর সাথে কিছু কথা আছে। আব্রাহাম, হোম, বেবিগার্ল তুমি তোমার রুমে যাও। আয়াত সেখান থেকে চলে আসে। আর তারা দুজন কথা বলতে লাগে। আইরাত সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় এক নজর পেছনের দিকে তাকায়। দেখে আব্রাহাম বেশ রেগেই অয়নের সাথে কথা বলছে, আর অয়ন যেন কোন রকমে সামাল দিচ্ছে। আইরাত নিজের রুমে এসে বেডে বসে পড়ে মুখটা বাঁকিয়ে কিছু একটা ভাবছে। পরপক্ষণেই নিচে ঠাস করে কিছু একটা ভাঙার আওয়াজ পায়। আইরাত দ্রুত দরজা খুলে বাইরে দেখে, কিন্তু কিছুই হয়নি, শুধু একটা স্টাফের হাত থেকে কিছু গ্লাস পড়ে গেছে। আর আব্রাহাম অয়ন নিজেদের মতো বসে বসে কথাই বলছে। আইরাত রুমে এসে পড়ে। আইরাত, আব্রাহাম ভূতে ভয় পেত। আইরাত ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে নেয়। রুমে এসে দেখে গরম ধোয়া ওঠানো কফি রাখা, আর তার পাশে একটা ছোট চিরকুট। তুমি তো হয় চকোলেট কফি পছন্দ করো, তাই খেয়ে নিও, আমি বাইরে যাচ্ছি। হয়তো আসতে একটু দেরি হবে, রুমে ভালো না লাগলে ছাদে বা বাগানে গিয়ে ঘুরো। পালাবে? যদি ইচ্ছে হয় ট্রাই করে দেখতে পারো, তবে বাড়ির মেইন গেটে ইলেকট্রিক শকের ব্যবস্থা করা আছে। এটুকুই বললাম বেবিগার্ল, বাকিটুকু বুঝে নিও। লাভ ইউ। আইরাত চিঠিটা রেখে দেয়। কি আর করার, আইরাত বসে বসে কফিটা খেতে লাগে। ফোনও দেয়নি।
কবে থেকে নিজের ফেসবুক আইডিতে ঢোকা হয় না, কেমন যে আছে, ফোন ছাড়া থাকা যায় নাকি, এগুলোই ভাবছে আর কফিতে চুমুক দিয়ে যাচ্ছে। আইরাতের আগে থেকেই বই পড়ার শখ, সামনে তাকিয়ে দেখে কিছু উপন্যাস রাখা আর ম্যাগাজিন। তবে সেগুলো সবই ইংলিশ। তাতে কিছু কিছু ম্যাগাজিন আব্রাহামকে নিয়েই লিখা। বুঝলো এগুলো আব্রাহামই বসে বসে পড়ে। তখনই একজন স্টাফ আসে। আইরাত, ভেতরে এসো। স্টাফ, ম্যাম আপনার কি কিছু লাগবে? আইরাত, না। স্টাফ, জি আচ্ছা। স্টাফ চলে যেতে ধরলে আইরাত আবার ডাক দেয়। আইরাত, এই শোনো শোনো। স্টাফ, জি। আইরাত, তোমার নাম কি? স্টাফ, রিতা। আইরাত, ও আচ্ছা রিতা আব্রাহাম কোথায় গিয়েছে? স্টাফ, ম্যাম স্যার বাইরে গিয়েছে তা জানি, কিন্তু কোথায় গিয়েছে তা তো আমরা জানি না। আইরাত, কখন ফিরবে? স্টাফ, স্যার বলে গিয়েছে 11 থেকে 12টার মাঝে ফিরে আসবে। আইরাত, ও আচ্ছা, আর এখন বাজছে 9টা। মম, আচ্ছা আমাকে কিছু জিনিস এনে দিতে পারবে তুমি? স্টাফ, জি ম্যাম বলুন না। আইরাত, এনে কিন্তু দিতেই হবে। শোনো একটা বড় সাদা কাপড় আনবে, বেশ বড়, সাথে কিছু কালি আনবে, কলমের কালি হলেও চলবে, আর সাথে একটা বড় মোমবাতি। স্টাফ, আইরাত, হ্যাঁ, এখন যাও দ্রুত এনে দাও প্লিজ। স্টাফ, জর্জিয়া আচ্ছা। স্টাফটার চেহারা দেখে মনে হচ্ছে সে খুব কনফিউশনে পড়ে গেছে। আর তার এমন চেহারা দেখে আইরাতের বেশ হাসি পাচ্ছে। স্টাফ চলে গেলে আইরাত আবার বসে বসে পা দুলিয়ে কফি খাওয়া শুরু করে দেয়। প্রায় 30 মিনিট পর ওই রিতা নামে স্টাফটা আইরাতের বলা সব জিনিস নিয়ে আসে। স্টাফ, ম্যাম এই যে বড় সাদা কাপড়, কালি আর মোম। আইরাত, থাঙ্কু থাঙ্কু। স্টাফটা আইরাতের বলার ধরন দেখে খানিক হেসে রুম থেকে চলে যায়। আর আইরাত 32টা দাঁত বের করে দিয়ে দেয় এক ভেটকি। অন্যদিকে আব্রাহামের কিছু ঝামেলা হয়েছে, সে সেগুলোই সামলাতে ব্যস্ত। আর এছাড়াও গতকাল রাশেদকে কিছু পেপার ঠিকঠাক ভাবে আনতে বলেছিল, সেগুলোও নিয়ে নেয়। সব মিটমাট করে বাড়ি ফিরতে ফিরতে 11টার ওপরেই বেজে যায়। আইরাত, আমাকে আটকিয়ে রাখা তাই না? বেটা তুই বাড়ি আয় দেখ কি করি। বর্তমানে ছাদের ওপরে একটা সাদা কাপড় শুরু ঘুরে বেড়াচ্ছে। সাদা কাপড়ে রয়েছে আইরাত। মূলত পায়চারি, একবার এদিক থেকে ওদিক তো আরেকবার ওদিক থেকে এদিক। হাত দুটো মুঠিবদ্ধ করে রেখেছে পেছনে। এক হাতে বড় একটা মোম, তাতে ছোট্ট করে আগুনের ফুলকি জ্বলছে। হাওয়া এসে তা নিভিয়ে দেওয়ার চেষ্টা করলেও আইরাত আগলে নেয় বারবার। সাদা কাপড়ে কালি দিয়ে ডিমের মতো দুটো গোল গোল চোখ আঁকানো হয়েছে। নাকের জায়গায় সরু একটা সোজা দাগ বসানো। ঠোঁটগুলো আঁকাবাঁকা আঁকিয়ে তাতে দাঁত এঁকে দিয়েছে। দেখে মনে হচ্ছে সেও আইরাতের মতোই দাঁতগুলো বের করে রেখেছে। রুমে বসে বসে এগুলো করেছে সে। সেই সাদা কাপড়ই নিজের ওপর দিয়ে রেখেছে। কাপড়টা এতই বড় যে আইরাত সম্পূর্ণ মাথা থেকে পা অব্দি ঢেকে গিয়েছে। আর সাদা কাপড়ে তার হাতে আঁকা মহান কারুকাজ করা মুখমণ্ডল খানা তার মুখের ওপরেই। ছাদে ঘুরছে। আব্রাহাম তো বলেছেই তাকে যে রুমে ভালো না লাগলে ছাদে বা বাগানে আসতে, তাই সে ছাদে এসে পড়েছে। ঘুরতে ঘুরতে নিজের কাপড়ে নিজেই কত শত বার যে বেঁধে পড়ছে সে, তাও সামলিয়ে নিচ্ছে। মোট কথা আইরাত আব্রাহামকে ভয় দেখাবে। ঘড়ির কাঁটা যখন 11:15 তখন বাইরে আব্রাহামের গাড়ি আসার আওয়াজ পাওয়া যায়। হর্নের শব্দ। আইরাত ছাদের রেলিং ধরেই নিচে কিছুটা উকিঝুঁকি মারে। দেখে সত্যিই আব্রাহাম এসেছে। আইরাত, এসে গেছে এ। আইরাত বি রেডি। ভয় দেখাতে হবে। তবে ছাদটা বেশ নীরব। এত নীরব কে রে ভাই? এখন তো আমারই ভয় লাগতাছে। আচ্ছা যাগ্গে এমন করলে হবে না। আব্রাহামকে ভয় দেখিয়ে যদি পালাতে পারি, আইডিয়া মন্দ না। আব্রাহাম এসে গার্ডকে গাড়ি পার্ক করে দিতে বলে হলরুম পেরিয়ে এসে আইরাতের রুমে চলে যায়। তবে আইরাত নেই। রুমের সব দিকেই খোঁজে কিন্তু আইরাত নেই। আব্রাহাম ভাবে হয়তো বাগানে, সেখানে যায় তবুও নেই। তখন একজন স্টাফ এসে বলে যে আইরাত ছাদের ওপরে গিয়েছে। আব্রাহাম দ্রুত সিঁড়ি বেয়ে ওঠে ছাদে যায়। আব্রাহাম, বেবি গেল ঘোরাঘুরি শেষ হলো তোমার, এবার চলো রুমে। খাবে তারপর কাজ আছে চলো। কোন শব্দ নেই। আব্রাহাম,
আইরাত, আমি জানি তুমি এখানেই কোথাও আছো, তো এইসব লুকোচুরি বাদ দিয়ে জলদি সামনে এসো। তবুও সারা শব্দ নেই। আব্রাহাম। আইরাত, বেবিগার্ল, তুমি কি নিজে থেকে বের হয়ে আসবে নাকি আমি বের করব? আমি বের করলে কিন্তু ব্যাপারটা বেশি একটা ভালো হবে না। সো কাম আউট। এবার আব্রাহামের পেছনে থেকে ধূপ করে শব্দ আসে। আব্রাহাম পেছনে ঘুরে তাকায়। দেখে তার সামনে শুধু একটা সাদা কাপড়ে মুড়ানো মূর্তির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। মুখের জায়গায় কি কালো কালি দিয়ে উল্টাপাল্টা এঁকে রেখে দিয়েছে। আর সাদা কাপড়ের ভেতরে একটা মোমবাতি জ্বলছে, তা থেকেই আলো ছড়াচ্ছে। আইরাত। হা। ও আমি ভূত। আও। ঘাড় মটকে তালগাছে উল্টো করে ঝুলিয়ে রেখে দিব। তারপর তোকে শেওড়াপাড়ায় শেওড়াগাছের পেতনির জামাই বানিয়ে রাখবো। হাও আমি ভূত। আব্রাহাম নিজের দুহাত ভাঁজ করে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আইরাত কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বলে ওঠে, আইরাত, এই আমি ভূত, ভয় পাস না কেন? হাত ওপরে তুলে দুলিয়ে দুলিয়ে। আব্রাহাম এবারও চোখগুলো সরু রেখে তার দিকেই তাকিয়ে আছে। চারিপাশে ঝিঝি পোকার ডাক যেন স্পষ্ট শোনা যাচ্ছে। আইরাত কোন হাবভাব বুঝতে না পেরে এবার আর থাকতে পারে না। ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে একটানে মাথার ওপর থেকে কাপড়টা নামিয়ে ফেলে। কপাল কুঁচকে আব্রাহামের দিকে তাকায়। আইরাত, আপনি না ভূত দেখে ভয় পান? আব্রাহাম, দোয়া করি এমন চুনোপুটি একটা ভূত আজীবন আমারই থাক। আইরাত, ভয় পান না কেন আপনি? আব্রাহাম, পাগল। চলো। আইরাত, আরে, আরে এই বলেই আব্রাহাম একটানে আইরাতকে নিজের কাঁধে তুলে নেয়। তারপর সিঁড়ি বেয়ে নিচে হাঁটা দেয়। আইরাত এই চিল্লাচ্ছে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু কে শোনে কার কথা? আব্রাহাম তা এক কান দিয়ে ঢোকাচ্ছে, আরেক কান দিয়ে বের করছে। আইরাতকে তুলে নিয়ে সোজা রুমে গিয়ে বিছানার ওপর ছেড়ে দেয়। আইরাত বিছানার ওপর দাঁড়িয়ে মুখ উল্টিয়ে দাঁড়িয়ে থাকে। আর আব্রাহাম যেন থাকতে পারছে না। হাসতে হাসতে সোফাতে গিয়ে বসে পড়ে। আব্রাহামকে এভাবে হাসতে কি যে সুন্দর লাগছে, তবে আইরাত তো হাবলাকান্তের মতো বিছানাতে নিজের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি ভাবলো আর কি হলো, একেবারে পুরোটাই ঘেটে চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।